21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামি খালাস, অভিযোগপত্রে আইনগত গ্রহণযোগ্য ছিল না বলছে আদালত। চিন্ময় ইস্যুতে ভারতীয় হিন্দুরা আগ্রাসী আচরণ করছে, এক দলকে গুরুত্ব দেওয়ার চির ধরছে ঢাকা দিল্লি সম্পর্কে, মন্তব্য বিশ্লেষকের। অপপ্রচারের কারণে আস্থার সংকটে দেশের পুঁজিবাজার, হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের, ঋণ নির্ভরতা কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং জাতীয় ডাটা সেন্টারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জানালেন ভূমি উপদেষ্টা। অটোমেশনে উন্নত সফটওয়্যারের উদ্বোধন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ মোহনা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন আপিলের ওপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। জজ আদালত এ মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। রায়ে আদালত বলেছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ, আইনে এটা টেকে না। রায় বলা হয়েছে, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবের এই মামলার জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ সরকার। রাজনীতি বুদ্ধিচ্ছে এই নাম্বারটা নিয়েছে, রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আইন কানুন কোনো কিছু ফলো করে আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় না। আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যে মামলাটা হলো, আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কোর্টকে আমরা সাধুবাদ জানাই। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হজম করতে পারেনি ভারত। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে দখল করে 7 সিস্টারের মতন একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। ভারত প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের অপচয়ে লিপ্ত বলেও অভিযোগ করেছেন রিজভী। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে। ভারত সরকার মনে করে বাংলাদেশকে 8ম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানে 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা আলাদা 3 রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 19শে জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ এই দিন ধার্য করেন। বিএনপি ও জামায়াতের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে দেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে 3টি রিভিউ আবেদন দায়ের করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার।
সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের কারণে ভারতীয় হিন্দুরা আগ্রাসী আচরণ করছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। আবার রাষ্ট্রের পরিবর্তে ভারত সরকার একটি মাত্র রাজনৈতিক দলকে প্রাধান্য দেয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এক ধর্মীয় নেতাকে আটক করা হয়েছে। বিবৃতিতে হিন্দুসহ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিতের আহ্বান জানানো হয়। পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলছে, চিন্ময়ের গ্রেফতার নিয়ে কিছু মহল ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপআলাপই নয়, দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে সংবাদ প্রচারের কারণে ভারতীয় হিন্দুরা বেপরোয়া হয়ে উঠেছে। বাংলাদেশে যেই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাটা অনেকটাই বিকৃতভাবে বিভিন্ন মিডিয়াতে উপস্থাপিত হয়েছে, যেই কারণে ভারতের জনগণ বলুন, ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ বলুন, তাদের পক্ষে ভুল বোঝাটা সহজ। দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দলের চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয়, কিন্তু বিগত ১৫ বছর ভারত সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের ওপর সমস্ত বাজি ধরেছিল, যে কারণে বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরেছে। ভারতের পক্ষ থেকে একটা বিষয় আমি উল্লেখ করব, তারা সম্পর্কটা অনেক ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রেখেছে এবং এই গভর্নমেন্টের মধ্যেও তারা একটি পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিয়েছে, যেটা তাদের পররাষ্ট্রনীতির একটি বিশাল ফাঁক বলে আমি মনে করি। তাদেরকে যেটা করতে হতো যে পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে যে বাংলাদেশের জনগণের সাথে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায় সেই বিষয়টা তাদেরকে নিয়ে কাজ করতে হতো। পুরনো ফুটেজ ব্যবহার করে ভারতীয় গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। বিবিসি ভেরিফাইড লাইভ বারবার দেখিয়েছে কি করে বিভিন্ন অন্য সময়ের ঘটনাকে অগাস্ট ৫-এর ঘটনা হিসেবে চালিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। এদিকে সচেতন মানুষ বলছেন, বাংলাদেশ নিয়ে প্রাদেশিক কোনো নেতা যাতে বিবৃতি দিতে না পারে সে ব্যাপারে দিল্লির একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল। চিন্ময় দাসকে নিয়ে যে বিষয়টা হচ্ছে আপনার ঘেরাও করা, এটা আমার মনে হয় না যে আসলে পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে। ইন্ডিয়ান সরকার এটা একটা বিবৃতি দিতে পারত যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে না করানোই ভালো। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অপপ্রচারের কারণে দেশের পুঁজিবাজারে প্রকট হচ্ছে আস্থা সংকট। তাই ক্ষতি মেনেই বাজার থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে ক্ষুব্ধ হতাশ বিনিয়োগকারীরা। অর্থনীতিবিদ অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিক বলছেন, শেয়ার বাজারকে বাঁচাতে কমাতে হবে ঋণ নির্ভরতা। যদিও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র রেজাউল করিমের আশা, দ্রুতই কেটে যাবে শেয়ার বাজারের সংকট। পুঁজিবাজার নিয়ে মনিরুল ইসলামের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে ৩য় পর্ব। ভালো নেই দেশের পুঁজিবাজার, কোনো নীতিমালা কিংবা সংস্কার প্রস্তাবই কাজেই আসছে না। টানা দরপতনের ধাক্কায় জবুথবু অবস্থায় খাতটির। গেল সপ্তাহে লেনদেন হওয়া 5 দিনের মধ্যে 4 দিনই শেয়ারবাজার কেটেছে দরপতনে। আর এই কারণেই সপ্তাহ ব্যবধানে মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি বাজারেও সমানতালে কমেছে মূলধন। এমন পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তারপরও গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে 13,000 কোটি টাকা, মূল্যসূচক কমেছে 200 পয়েন্ট। নিজের টাকা খাটাই যদি কিছু না খাইতে পারে, না করতে পারে, তো আর কার কাছে আশা করবেন? ক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলছেন, শুধু লোক দেখানো শাস্তিই নয়, বাজার স্থিতিশীল করতে সূচক ধরে রাখার কার্যকর পদক্ষেপ নিতে হবে। শতলোক না দেওয়া পর্যন্ত পরিবর্তন হবে না। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর বর্তমান আছে তার মতন ভালো লোক দিতে হবে। এখানে মানুষের আস্থা ফেরাতে হবে। প্রথমত আস্থাটা কেন ফিরে নেয় সেটা আগে বুঝতে হবে। ব্রোকার হাউস বলছে, তারল্য প্রবাহ বাড়ানো এবং আস্থা সংকট কাটাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা কোনোভাবেই যথেষ্ট নয়। সিকিউরিটি এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যকরী আরও কিছু ভূমিকা, ওগুলো নিলে হয়তোবা বিনিয়োগকারীদের আস্থা আসবে, তখন তারা মার্কেটে পুনরায় বিনিয়োগ করবে এবং বাজার আরও শক্তিশালী হবে। অর্থনীতিবিদ অধ্যাপক শাহাদাত হোসেনের মতে, শেয়ার বাজারের সুদিন ফেরাতে তারল্য আস্থা ফেরানো খুবই জরুরি। নতুন কোম্পানি যাদের ঢোকা দরকার তারাই ঢুকবে এবং তারা যেন
উৎপাদন কাজে নিয়োজিত থাকে তাদের যেন আমি বলবো যে স্টেটমেন্ট, যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটার মধ্যে যদি ট্রান্সপারেন্সি থাকে এবং সেটার যদি বিশেষ কর্তৃক আমি বলবো স্ট্রং মনিটরিং থাকে, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে একটা কালচার গড়ে উঠবে, যেটা আসলেই মূলধন সংগ্রহের যে উদ্দেশ্য, তখন সেই উদ্দেশ্যে মূলধন ব্যবহার হবে এবং বাংলাদেশের প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র অবশ্য বলছেন, বর্তমানে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তাতে দ্রুতই কেটে যাবে সংকট। পুঁজিবাজারের উন্নয়নে এবং কি করণীয় সে বিষয়ে একটা টাস্ক ফোর্স করা হয়েছে। সেই টাস্ক ফোর্স কাজ করতেছে এবং টাস্ক ফোর্সের অধীনে বেশ কিছু ফোকাস গ্রুপ হচ্ছে, যারা প্র্যাকটিক্যালি পুঁজিবাজার সম্বন্ধ অভিজ্ঞতা আছে তারাই সেই ফোকাস গ্রুপে কাজ করবে। তো আমরা আশাবাদী তারা 3 ধরনের রিকমেন্ডেশন দিবে, স্বল্পমেয়াদে, বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে। তো দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে টাস্কফোর্স থেকে আসলে, সুপারিশমালা আসলে। বিনিয়োগকারীদের ধৈর্য ধরারও আহ্বান জানান সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের এই মুখপাত্র। আমরা আশাবাদী যেগুলো খুব দ্রুতই কেটে যাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় ডাটা সেন্টারে ডাটাবেস সংরক্ষণ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে রাজধানীর ভূমি ভবনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় একাধিক উন্নত সফটওয়্যারে উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান। ভূমি উপদেষ্টা জানান, নাগরিকদের জন্য নামজারি পদ্ধতিতে অটোমেটিক ডাটা যাচাই, অটো হোল্ডিং এবং স্বয়ংক্রিয় মালিকানা প্রমাণপত্রের সুবিধা রাখা হয়েছে। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে হোল্ডিং ট্রি ও আধুনিক ক্যালকুলেটর। অনলাইনে সেবা দেওয়ার পদ্ধতিগুলো ছিল বা বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, সেগুলিকে সমন্বিতভাবে এখন এক জায়গাতেই নিয়ে আসা হয়েছে। এখানে সবগুলি আপনি একটা ক্লিক করে সার্চ করে একটা একটা করে পেতে পারবেন। এখন থেকে কোনো ক্ষেত্রেই কোনো ডেস্কে কারো সঙ্গে কোনো মোকাবেলা করতে হবে না। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। 53 বছর আগে 1971 সালের এই ডিসেম্বরে বাঙালি 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার শপথ নিয়ে মাসটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। টানা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ডিসেম্বরে এসে চূড়ান্ত পরিণতি লাভ করে। এই সময় থেকেই মুক্তিযোদ্ধারা সুবাস পাচ্ছিল বিজয়ের। হানাদার পাকিস্তানি বাহিনীও আজ করতে পারে সম্ভাব্য পরাজয়। 71-এর 1 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে দেয়া বক্তব্যে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। 71-এর এই দিনে মুক্তিবাহিনীর অতর্কিত হামলায় সিলেটের বেশ কয়েকটি এলাকায় নাস্তানাবুদ হয় পাক বাহিনী। এদিন ঢাকায় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে মারা যায় মুসলিম লীগের 2 কর্মী। এদিন নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের ভেতর গরিলা তৎপরতা বাড়তে থাকায় বুড়িগঙ্গা নদী তীরের একটি গ্রামে নারী ও শিশুসহ 87 জন বেসামরিক লোককে হত্যা করেছে পাক বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 620 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বারোয়াউলিয়া জাহাজটি। দীর্ঘ 9 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হলো। এর আগে নাফ নদী নাব্যতার সংকট এবং মিয়ানমারের সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তা সংকটের জন্য শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। নভেম্বর ওই বন্ধ করে দিছিল, সরকারের পারমিশন ছিল না, তো এখন যাইতে পারছি, ভালো লাগছে। আমি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সেন্ট মার্টিন যাচ্ছি, আমরা অনেক বেশি এক্সাইটেড। এখানে যে নতুন যে নিয়ম করছে এবং খুবই গোছানো এবং খুবই সুন্দর তাদের নিয়ম এবং খুবই ভালো লাগতেছে। এবার দেশের বাইরের খবর।
ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪৪,৪০০ জন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজারো স্থাপনা। এখনও নিখোঁজ ১০,০০০-এর বেশি মানুষ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ যেন থামছেই না। লাগাতার স্থল ও বিমান হামলায় গাজা ভূখণ্ড পরিণত হয়েছে মৃত্যুর নগরীতে। নতুন করে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এককে বিমান হামলাতে কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে শনিবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১০০ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা প্রায় ৪০,৪০০ জন, আর এ সময় আহতের মোট সংখ্যা লক্ষাধিক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি অগ্রাসনে এক বছরে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রাণঘাতী হামলার ফলে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব তার আগে ১১ মাথাওয়ালা এক রহস্য ঘেরা নারিকেল গাছের খবর জানিয়ে। নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা গ্রামের বিরল ১১ মাথাওয়ালা গাছটি এখানকার মানুষের কাছে এক রহস্যের প্রতীক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ভরা গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। গাছটির কারণে কাছিকাটা গ্রামের পরিচিতি এখন দেশ জুড়ে। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে ঢুকতেই চোখে পড়বে এমন বিরল প্রকৃতির নারকেল গাছ। গাছটি গোড়া থেকে ৪ থেকে ৫ হাত বেড়ে দ্বিখণ্ডে বিভক্ত হয়েছে। এক খণ্ডে জন্ম নিয়েছে ৬টি মাথা, অপর খণ্ডে ৫টি মাথা। এর মধ্যে একটি মাথা মৃত, বাকি ১০টি মাথায় জীবন্ত। অবাক করা ব্যাপার, কোনো কোনো মাথায় ডাবও ধরেছে। নিজ প্রতিষ্ঠানে রহস্য ভরা এই নারকেল গাছ থাকায় উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। এ যেন তাদের গর্বের প্রতীক। গাছটি রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও তাদের। আমাদের স্কুল মাঠে ১১ওয়ালা মাথাওয়ালা একটা নারকেল গাছ আছে, দেখতেও খুব সুন্দর। এই গাছটার ১১টা মাথা, এই গাছটা দেখে আমাদের অনেক ভালো লাগে। উপজেলা কৃষি অফিস থেকে যত্ন নেওয়া হতো, তাহলে গাছটি দীর্ঘদিন বেঁচে থাকতো এবং অত্র অঞ্চলে এই গাছের কারণে, নারিকেল গাছের কারণে আপনার কাছিকাটা অঞ্চল পরিচিতি লাভ করত। দেশের বিভিন্ন স্থান থেকে এই গাছ দেখতে প্রায়ই আসে দর্শনার্থীরা। গাছটি এলাকার গর্ব বলেও জানান এলাকাবাসী। এলাকাবাসীর গৌরব এবং দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসে এবং এর ছবি উঠায়। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এ গাছ। প্রকৃতির উপহার এ নারকেল গাছটি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক সহ সব আসামি খালাস। অভিযোগপত্রে আইনগত গ্রহণযোগ্য ছিল না বলছে আদালত। চিন্ময় ইস্যুতে ভারতীয় হিন্দুরা আগ্রাসী আচরণ করছে, এক দলকে গুরুত্ব দেওয়ায় চির ধরেছে ঢাকা দিল্লির সম্পর্কে, মন্তব্য বিশ্লেষকের। অপপ্রচারের কারণে আস্থার সংকটে দেশের পুঁজিবাজার, হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের, ঋণ নির্ভরতার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং জাতীয় ডাটা সেন্টারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জানালেন ভূমি উপদেষ্টা। অটোমেশনে উন্নত সফটওয়্যারের উদ্বোধন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।